বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইম আহমেদ খান, সিনিয়র শিক্ষক গণিত, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমি ভিডিও ক্লাসটা আবার নিতেছি। দেখো, তোমাদের লেখার ফন্টটা তখন ক্লিয়ারভাবে দেখা যায় নাই, এখন দেখো ক্লিয়ারভাবে দেখা যাবে। আচ্ছা শোনো, যারা নাকি এবার জেএসসি পরীক্ষার্থী, যারা নাকি এই বছর জেএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। অধ্যায়টা হচ্ছে প্যাটার্ন, অষ্টম শ্রেণী প্রথম অধ্যায়। এই অধ্যায়টা তোমরা মনোযোগ সহকারে দেখবা A to Z, এবং বাসায় প্র্যাকটিস করবা। আর আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে পারলে বাসায় প্র্যাকটিস করতে পারবা। আর প্যাটার্ন হচ্ছে গণিত বইয়ের সবচেয়ে সহজ একটা অধ্যায়, এবং এই অধ্যায় থেকে সবসময় কোশ্চেন হয়, মানে বোর্ডে সবসময় কোশ্চেন হয়, সৃজনশীল কোশ্চেন হয়, নৈবিত্তিক কোশ্চেন হয়। তো তোমরা এই অধ্যায়টার প্রতি একটু জোর দিবা বেশি, এবং ভালো করে এই টপিকসগুলি মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই বাসায় অবস্থান করব, এবং যারা বাসায় অবস্থান করতে অবশ্যই পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনা কোনো অবস্থাতে গ্যাপ দেওয়া যাবে না। যদি তোমরা যারা নাকি বোর্ড পরীক্ষার্থী, তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট এই সময়টা, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, আমি আজকে প্রথম অধ্যায় প্যাটার্ন, এখানে আমি অনেকগুলি টপিকস লিখছি, সবগুলি টপিকস তোমাদেরকে আমি আবার পড়াবো। যেমন 1 নম্বরে আছে প্যাটার্ন কি, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, জ্যামিতিক প্যাটার্ন, মৌলিক সংখ্যা, পরে ইরাটোস্থানিক সাপনির মাধ্যমে মৌলিক সংখ্যা নির্ণয়, ফিবোনাকি সংখ্যা, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়, সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ, এবং সব শেষে শিখবো ম্যাজিক বর্গ। আচ্ছা যাই আমরা তাহলে প্যাটার্ন কি। আসলে গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছুকে সাজানোকেই প্যাটার্ন বলে। আমি যদি আরেকটু অন্যভাবে বলি, গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্ধিত বা বিন্যস্ত করাকেই প্যাটার্ন বলে। যেমন শিশুর লাল নীল ব্লক আলাদা করা, লালগুলি এক সাইডে যাবে, নীলগুলি এক সাইডে যাবে, এটা একটা প্যাটার্ন। 5-এর গুণিতকের শেষে 0 অথবা 5 থাকবে, এটাও একটা প্যাটার্ন। 5-এর গুণিতক মানে 5-এর নামতা, যেমন আমি একটু দেখাই উদাহরণ দিয়ে। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। দেখো 5-এর গুণিতকের শেষে 5 অথবা 0 থাকবে। দেখো 5-এর গুণিতকের শেষে হয় 5 আছে, নয় 0 আছে, নয় 5 0 5, মানে 5 থাকবে, নয় 0 থাকবে। 5-এর গুণিতকের শেষে 5 অথবা 0 থাকবে, এটাও একটা প্যাটার্ন। তাহলে আমরা প্যাটার্ন হচ্ছে গিয়ে, তাহলে দেখো মানে কোনো কিছুকে নির্দিষ্টভাবে সাজানো বা কোনো কিছুকে সুনির্দিষ্টভাবে বিন্যস্ত করা, এগুলি কি প্যাটার্ন বলে। তাহলে আমরা প্যাটার্ন কি জিনিস জানলাম। তারপরে দেখো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। আচ্ছা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন কি। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন হচ্ছে, আচ্ছা আমরা অনেক সময় বলি যে লোকটা দেখতে অনেক সহজ সরল স্বাভাবিক, অনেক সময় বলে থাকি। দেখো মানে সহজ সরল স্বাভাবিক মানে কি, তাহলে দেখলেই বোঝা যায় যে লোকটা অনেক সহজ, অনেক স্বাভাবিক। ঠিক একইভাবে স্বাভাবিক সংখ্যার প্যাটার্নগুলি আমরা দেখলেই চিনতে পারবো যে এই সংখ্যাগুলি কিভাবে বের করতে হবে। একদম সিম্পল সংখ্যাগুলি আমি একটু দেখাই। ধরুন আমি যদি লিখি 1 2 3 4 5 6, এই যে আমি সংখ্যাগুলি লিখলাম। দেখো 1-এর সাথে 1 যোগ করলে 2 হবে, 1-এর সাথে 1 যোগ করলে 3 হবে, সরি 2-এর সাথে 1 যোগ করলে 3 হবে, 3-এর সাথে 1 যোগ করলে 4 হবে, আবার 4-এর সাথে 1 যোগ করলে 5 হবে, আবার 5-এর সাথে 1 যোগ করলে 6 হবে। দেখো এখানে দেখলেই বোঝা যাইতেছে যে এখানে পার্থক্য 1, মানে 1 1 করে বৃদ্ধি পাইতেছে। দেখো সবগুলির সাথে 1 1 করে বৃদ্ধি পাইতেছে, তার মানে আমি পরবর্তী সংখ্যাগুলি খুব সহজেই বের করতে পারবো। পরবর্তী যত সংখ্যা বলবে আমি তত 1 যোগ করে বের করতে পারবো। আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাই। যেমন 2 4 6 8। আচ্ছা দেখো 2-এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে 4 হবে, আবার 4-এর সাথে 2 যোগ করলে 6 হবে, 6-এর সাথে 2 যোগ করলে 8 হবে। দেখো এখানে পার্থক্য 2, তার মানে 2 2 করে বাড়তেছে, তাহলে পরবর্তী অসংখ্য সংখ্যা আমি বের করতে পারবো। 2 2 যোগ করলে পরবর্তী সংখ্যাগুলি চলে আসবে, মানে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। মানে তুমি দেখলেই বুঝবে এখানে পার্থক্য কত হইতেছে, এবং খুব সহজেই পরের সংখ্যাগুলি তুমি নির্ণয় করতে পারবে। আচ্ছা তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নির্ণয় করলাম। এবার যাব আমরা জ্যামিতিক প্যাটার্ন। আচ্ছা দেখো জ্যামিতিক প্যাটার্ন কি।
জ্যামিতিক চিত্রগুলি যে নমুনা তৈরি করে তাকে জ্যামিতিক প্যাটার্ন বলে। আমি আবার বলি, জ্যামিতিক চিত্রগুলি যে নমুনা তৈরি করে তাকে জ্যামিতিক প্যাটার্ন বলে। যেমন আমি উদাহরণ সহকারে দেখাই, আমি লিখি 3, 6, 9। দেখো আমি এখানে 3টা সংখ্যা লিখলাম, 3-এর সাথে 3 যোগ করলে 6 হবে, আবার 6-এর সাথে 3 যোগ করলে 9 হবে। দেখো এখানে পার্থক্য হচ্ছে 3, তার মানে পরবর্তী সংখ্যাটা হবে 12। আমি যদি 9-এর সাথে 3 যোগ করি তাহলে 12 হবে। এখন তোমাদের পরীক্ষায় কোশ্চেনে আসতে পারে, যেখানে যেহেতু আমি 3টা সংখ্যা লিখছি, পরীক্ষায় থাকতে পারে যে চতুর্থ সংখ্যাটির জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো। চতুর্থ সংখ্যাটির জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো। তাহলে চতুর্থ সংখ্যা হবে 12, যেহেতু পার্থক্য 3, তাহলে 3 যোগ করি, 3 যোগ করলে হবে 12। তাহলে 12 জ্যামিতিক প্যাটার্ন কিভাবে আঁকবো? দেখো এটা ত্রিভুজ আকৃতির হইতে পারে, আয়তাকার আকৃতির হইতে পারে, বর্গাকার আকৃতির হইতে পারে। এখন যদি আমি ত্রিভুজ আকৃতির নেই, তাহলে আমাকে যেহেতু সংখ্যা 12, তাহলে 12টা ত্রিভুজ আকৃতির কাঠি লাগবে। দেখো 1, 2, 3। দেখো যে আমি কাঠিগুলি নিতেছি, এগুলি ত্রিভুজ আকৃতির। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। দেখো এটা জ্যামিতিক মানে ত্রিভুজ আকৃতির সংখ্যাগুলি আঁকলাম। এখানে দেখো 12টা কাঠি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। দেখো ত্রিভুজ আকৃতির আমি 12টা কাঠি দিয়ে আমি জ্যামিতিক প্যাটার্নগুলি তৈরি করলাম। এটা অন্যভাবে আঁকা যায়, তুমি আয়তাকার আকৃতি রাখতে পারো। যেমন দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। দেখো এখানে আয়তাকার আকৃতিরও আমি আঁকলাম। এখানে কিন্তু 12টা কাঠি নেওয়া হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। দেখো তাহলে এটা ত্রিভুজ আকৃতি হতে পারে, আয়তাকার আকৃতির হতে পারে, বর্গাকার আকৃতির হতে পারে। মানে জ্যামিতিক প্যাটার্নগুলি অথবা অন্য যে কোনোভাবে তুমি কাঠি দিয়ে আঁকতে পারো। তাহলে জ্যামিতিক প্যাটার্নগুলি কি হইলো? তাহলে দেখো জ্যামিতিক চিত্রগুলি যে নমুনা তৈরি করবে তাকে আমরা জ্যামিতিক প্যাটার্ন বলি। তাহলে দেখো এখানে এই নমুনা তৈরি করতেছে, তাহলে হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। হ্যাঁ, তুমি এভাবে কাঠির মাধ্যমে অসংখ্য সংখ্যা তুমি নির্ণয় করতে পারবো। তাহলে আমরা জ্যামিতিক প্যাটার্নও শিখলাম। এবার আমরা যাব মৌলিক সংখ্যা। আচ্ছা দেখো, মৌলিক সংখ্যা আমরা সবাই জানি, তারপর আমি আরেকবার বলি মৌলিক সংখ্যা কি। মানে এক বাদে বা এক ব্যতীত বা এক থেকে বড় যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ছাড়া বিভাজ্য না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। আমি আবার বলি, একের থেকে বড় অথবা এক ব্যতীত যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ছাড়া বিভাজ্য নয়, তাকে মৌলিক সংখ্যা বলে। এখন তোমার কাছে কোশ্চেন রাখতে পারে যে স্যার, এক কেন মৌলিক সংখ্যা না, এক কেন বাদ যাবে, একের থেকে কেন শুরু হইল না? আচ্ছা দেখো, ওই সংখ্যাকেই আমরা মৌলিক সংখ্যা বলবো যে মানে যেসব সংখ্যার দুইটা গুণনীয়ক বা দুইটা উৎপাদক থাকবে তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন একের গুণনীয়ক বা একের উৎপাদক একটাই, এই জন্য এক মৌলিক সংখ্যা না, এই জন্য এক বাদ গেছে। মানে যা মৌলিক সংখ্যা গেল। আবার আমরা 5 নাম্বার টপিক, ইরাটোস্থেনিস সাকনির মাধ্যমে মৌলিক সংখ্যা নির্ণয়। আচ্ছা, সাকনির মাধ্যমে কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করব? দেখো আমরা বাসা বাড়িতে সবাই সাকনি ব্যবহার করি। সাকনির কাজ হচ্ছে কোনো কিছুকে আলাদা করা। আমরা যখন চা সাকি, চা পাতিকে আলাদা করা হয় চা থেকে, এরকমেরই মানে সাকনি দিয়ে মানে সাকনির কাজই হচ্ছে কোনো কিছুকে আলাদা করা। তাহলে আমি দেখো, আমি এখন যখন নাকি সাকনির মাধ্যমে মৌলিক সংখ্যা নির্ণয় করবো, আমি 1 থেকে 100 যদি সংখ্যা ধরি, 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আছে। তো আমরা এতগুলি না, আমি 1 থেকে 25 পর্যন্ত দেখাবো। 1 থেকে 25 পর্যন্ত সাকনির মাধ্যমে কীভাবে আমরা মৌলিক সংখ্যাগুলিকে বের করতে পারবো। মানে সংখ্যাগুলি লিখি 1 থেকে 25। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19,
20, 21, 22, 23, 24, 25। আচ্ছা দেখো, আমি এখানে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলি লিখছি। 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলিকে আমি কীভাবে সাকুনির মাধ্যমে মৌলিক সংখ্যাগুলিকে আলাদা করব। দেখো, আমি আগেই বলছি 1 মৌলিক সংখ্যা না, এই জন্য 1 বাদ যাবে, 1 বাদ। এখন যে 2 এর গুণিতকগুলি আছে, 2 এর গুণিতকগুলি বাদ যাবে। যেমন 2 এর গুণিতক 4, 2 এর গুণিতক 6, 2 এর গুণিতক 8, তারপরে হচ্ছে 10, তারপরে 12, 14, 16, 18, 20, 22, 24। দেখো 2 এর গুণিতকগুলি বাদ দেওয়া হয়েছে। এবার আমরা 3 এর গুণিতকগুলি বাদ দিব। 3 এর গুণিতক আছে 9, তারপরে আছে 15, তারপরে আছে 21। 3 এর গুণিতক বাদ। তারপর আমরা 5 এর গুণিতক বাদ দিব। দেখো 5 এর গুণিতক কয়টা আছে, এখানে 5 আছে, তারপরে হচ্ছে গিয়া 5 5 25, 25 কাটা যাবে। দেখো এই যে গুণিতকগুলি বাদ দিলে এখানে কয়টা সংখ্যা রইল, এখানে আছে 2 3 5 7 11 13 17 19 23। তাহলে দেখো যে সংখ্যাগুলি রইল এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা এই সাকনির মাধ্যমে আমরা যত সংখ্যাই দেখ আমরা মৌলিক সংখ্যাগুলি বের করে নিতে পারবো। তাহলে আমরা কয়টা মৌলিক সংখ্যা পাইলাম 1 থেকে 25 পর্যন্ত? 1 2 3 4 5 6 7 8 9। দেখো আমরা 9টা মৌলিক সংখ্যা পাইছি। তাহলে আমরা সাকনির মাধ্যমে নিরামিষ শ্রেণীর সাকনির মাধ্যমে সহজে আমরা এভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো। তারপর আমরা পরের টপিকসে যাই। তারপরে দেখো ফিবোনাকি সংখ্যা। আচ্ছা, ফিবোনাকি সংখ্যা কি? যারা নাকি ক্লাস 8 মানে জেএসসি পরীক্ষা দিবা, যারা নাকি এখনো প্রথম অধ্যায় শুরু করো নাই, তারা হয়তো বা এর আগেই নাম শোনো নাই। এটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে সংখ্যাটা। ফিবোনাকি সংখ্যা কি, অথবা নবী থেকে দেওয়া থাকে, অনেকগুলো এলোমেলো সংখ্যা দেওয়া থাকবে, দেখে চিনতে হবে কোনটা মৌলিক সংখ্যা, মানে কোনটা ফিবোনাকি সংখ্যা, তোমাকে দেখে বের করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। তাহলে আমরা ফিবোনাকি সংখ্যা কি জিনিস এটা আমরা একটু শেখার চেষ্টা করি। আমি কতগুলি সংখ্যা লিখি, 0 1 1 2 3 5 8। দেখো এখানে অনেকগুলি সংখ্যা লেখা হয়েছে। ফিবোনাকি সংখ্যা হচ্ছে কি, পরপর দুটো সংখ্যা যোগ করতে হবে। পরপর দুটো সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যার সাথে মিলে যাবে। দেখো 0 একটা সংখ্যা, 1 একটা সংখ্যা, 0 এবং 1 এই দুইটা যোগ করি, 0 এবং 1 যোগ করলে 1 হবে। তার মানে পরবর্তী সংখ্যা হচ্ছে 1। তাহলে 1-এর সাথে মিলে গেল, মানে পরপর দুটো সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যার সাথে মিলে যাবে। আবার যদি আমি যোগ করি 1 যোগ 1 যোগ করলে হবে 2, পরবর্তী সংখ্যার সাথে মিলে গেল। আবার যদি যোগ করি 1 আর 2, 1 আর 2 যোগ করলে হবে 3। তারপর যদি যোগ করি 2 আর 3, 2 আর 3 যোগ করলে হবে 5। আবার যদি 3 আর 5 যোগ করি তাহলে হবে 8। তাহলে কি বুঝলাম? দেখো পরপর দুটো সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান, তাকেই ফিবোনাকি সংখ্যা বলে। দেখলে বোঝা যেতেছে এরকমের অনেকগুলি এলোমেলো সংখ্যা দেওয়া থাকবে, তোমরা দেখে চিনতে হবে যেটা ফিবোনাকি সংখ্যা কিনা। আমি আবার বলি, পরপর দুটো সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান, তাকেই ফিবোনাকি সংখ্যা বলে। ক্লিয়ার? তাহলে আমরা ফিবোনাকি সংখ্যা কি জিনিস শিখতে পারলাম। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা প্রায় পরীক্ষায় আসে আমাদের। আচ্ছা, এরপরে আমরা যাব 7 নাম্বার টপিক, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। আচ্ছা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তোমাদের প্যাটার্ন থেকে যখন এই সৃজনশীল কোশ্চেন হয় তখন এই টপিক্সের একটা মানে কোশ্চেন দেওয়া থাকে পরীক্ষায়, মানে এটা আসে এই পরীক্ষায়। এখন আমরা কীভাবে যোগফল নির্ণয় করবো? আচ্ছা দেখো, তোমাকে যদি বলা হয় যে 1 থেকে 10 পর্যন্ত যোগ করো, তাহলে তুমি কী করবা? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এভাবে যোগ করতে করতে 1 থেকে 10 পর্যন্ত যোগ করে তুমি রেজাল্ট বের করে নিয়ে আসবে। এখন যদি তোমাকে বলা হয় যে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করো, তাহলে তোমার কি লাগবে? 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল করতে তোমার ক্যালকুলেটর লাগবে। 1 যোগ 2 যোগ 3 করতে করতে সবগুলি সংখ্যার যোগফল বের করতে পারো, তোমার অনেক সময়ের দরকার। অথবা তোমাকে যদি বলে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করো, তাহলে ক্যালকুলেটর দিয়ে যদি তুমি 1 2 3 4 এবার যোগ দিতে থাকো, তাহলে তোমার অনেক সময় লাগবে। হ্যাঁ, অনেক সময় লাগবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করতে হলে। তাহলে এটার একটা ফর্মুলা আছে, এটা বের করে একটা ফর্মুলা আছে। হ্যাঁ, একটা সূত্র আছে। এই ফর্মুলা এবং সূত্রের মাধ্যমে আমরা খুবই সহজেই যত সংখ্যাই দাও আমরা সংখ্যার যোগফল বের করতে পারবো। তাহলে দেখো আমি এখন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার
সমষ্টি নির্ণয় করব। ঠিক আছে, মনে করি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার সমষ্টি ক, তাহলে লিখি ক সমান সমান 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 10। আচ্ছা দেখো 1 আর 2, 1 যোগ 2, আচ্ছা 1 এবং 1 যোগ 2 যোগ করলে 3 হবে। এখন তুমি তো বলতে পারো যে স্যার উল্টাটা যোগ করলেও তো 3 হয়, অর্থাৎ 2 যোগ 1, দেখো উল্টাটা যোগ করলেও 3 হবে। তাহলে দেখো এটা যদি আমি উল্টাভাবে যোগ করি তাহলে যোগফল একই আসবে। তাহলে আমি আবার উল্টাভাবে যোগ করি, 10 যোগ 1 সরি 10 যোগ 9 যোগ 8 যোগ ডট 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 1। এখন আমি এটাকে যোগ করি, তাহলে 2টা ক হবে, যোগ করলে 2টা ক হবে। এখানে যোগ করলে হবে 1 যোগ 10 প্লাস 2 যোগ 9 প্লাস ডট 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 10 যোগ 1 বাদ দিলাম 2 ক, তাহলে 1 যোগ 10, দেখো এখানে 10টা জোড়া আছে, এখানে যেহেতু 10টা জোড়া আছে তাহলে আমি গুণ 10 দিই, গুণ 10। এখন এর পক্ষান্তর করি, 2টা হিসেবে নিয়ে যাই, তাহলে 1 যোগ 10 ভাগ 2 ইন্টু 10। তাহলে দেখো আমরা ফর্মুলাটা পেয়ে গেলাম। দেখো এখানে 1 হচ্ছে প্রথম সংখ্যা, 10 হচ্ছে শেষ সংখ্যা, আর এই 10 হচ্ছে পদ সংখ্যা, মানে এখানে 10 জোড়া ছিল আর তবে 10টা সংখ্যা, আর ভাগ 2। তাহলে এখানে আমি লিখতে পারি 1 হচ্ছে প্রথম সংখ্যা, 1 প্রথম সংখ্যা, 10 হচ্ছে শেষ সংখ্যা, 10 শেষ সংখ্যা ভাগ 2 গুণন পদ সংখ্যা। পদ সংখ্যা এখানে জায়গা নাই, আমি নিচে লিখতেছি, তোমরা সাইডে লিখে দিবা। তাহলে আমরা কি পাইলাম দেখো, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। এই ফর্মুলার মাধ্যমে, এই সূত্রের মাধ্যমে আমরা যত সংখ্যা দেখ আমরা সংখ্যার সমষ্টি বা যোগফল নির্ণয় করতে পারবো। এখন যদি তোমাকে পরীক্ষায় বলে যে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করো, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজেই 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে পারবো। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা কিন্তু জেএসসি পরীক্ষায় আসে। সৃজনশীল কোশ্চেন আসলে এই কোশ্চেনটা থাকবে, মানে এটা মানে ধরা যায় যেটা আসবে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা তোমরা একটু প্র্যাকটিস করো বাসায়, একদম সিম্পল জিনিস। আচ্ছা দেখো তাহলে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়, তাহলে এটা আমরা শিখলাম। আচ্ছা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় এটা আমরা শিখলাম। এখন আমরা 8 নাম্বার টপিকসে যাব, সেটা হচ্ছে সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। মানে একটা সংখ্যা নিতে হবে, এই সংখ্যাকে বর্গ করতে হবে, আবার সমষ্টি মানে যোগও দিতে হবে। হ্যাঁ, তাহলে কিভাবে করবো খেয়াল করো। দেখো আমি একটা সংখ্যা লিখলাম 10, এখন এটা নিয়ম হচ্ছে কি, এই 10কে মানে নর্মাল একটা মানে ছোটোখাটো একটা টেকনিক হচ্ছে যে তুমি এমন একটা সংখ্যাকে বর্গ করবা যেন 10-এর কাছাকাছি চলে আসে। তুমি এমন একটা সংখ্যাকে বর্গ করবা যেন 10-এর কাছাকাছি চলে আসে। যেমন আমি যদি 2কে বর্গ করি তাহলে 4 হবে, 3কে বর্গ করলে 9 হবে, 4কে বর্গ করলে 16 হবে। 4 তাহলে বেশি বড় হয়ে যাইতেছে, নেওয়া যাবে না, তাহলে মানে 3 নেওয়া যায়, 3 একবারে 10-এর কাছাকাছি চলে আসতেছে, তাহলে 3 বর্গ 9, 3 থেকে 9, তাহলে 10 হইতে আর 1 বাকি, তাহলে 1 যোগ দিয়ে দিই, 1-এর উপরে হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো আমি দুইটা সংখ্যাও পাইলাম, বর্গও পাইলাম, সমষ্টিও পাইলাম, দুইটা সংখ্যাও পাইলাম, দুইটা সংখ্যার হোল স্কয়ার মানে বর্গও পাইলাম, আবার সমষ্টি যোগফলও পাইলাম। তাহলে দেখো সংখ্যাকে দুইটা বর্গের সমষ্টি রূপে খুব সহজেই প্রকাশ করা যায়। আমি আরেকটা দেখাই, 40 নিলাম, 40। আচ্ছা দেখো 40, দেখো আমি বলছিলাম যে এমন একটা সংখ্যাকে বর্গ করবা যেন 40-এর কাছাকাছি চলে আসে। যেমন 5-এর বর্গ হয় 25, আমি আরেকটু বাড়াই নেই 6, 6-এর বর্গ কত 36, আমি যা একটু বাড়াই নিই 7, 7-এর বর্গ হয়ে যায় 49। দেখ 49 অনেক বড়, এটা নেওয়া যাবে না, তার মানে আমাকে 6 পর্যন্ত নিতে হবে। তাহলে 6-এর বর্গ হচ্ছে 36, তাহলে আমরা 6-এর উপরে বর্গ দিই, 6 6 36,
তাহলে 40 হইতে আর বাকি কত 4, তাহলে 2 এর উপরে হোল স্কয়ার দিলে 40 হয়ে যাবে। দেখো 40 কে আমরা দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। আচ্ছা আমরা একটু বড় সংখ্যা দেখাই তোমাদের। 90 দেখো 90, দেখো এমন একটা সংখ্যাকে বর্গ করতে হবে যাতে তোমার 90 এর কাছাকাছি যাওয়া যায়। যেমন আমি যদি 8 কে বর্গ করি তাহলে 8 8 64, আমি আরেকটু বাড়াই নেই। আমি যদি 9 কে বর্গ করি তাহলে কত হবে 9 9 81। আমি যদি 10 কে বর্গ করি তাহলে হয়ে যাবে 10 10 100। তার মানে 10 নেওয়া যাবে না, 9 পর্যন্ত নিতে পারবে তুমি। তাহলে 9 কে বর্গ করলে হবে 81, 9 9 81। তাহলে দেখো 90 হইতে আর 9 বাকি, তাহলে 3 এর উপরে হোল স্কয়ার দিলে 9 হয়ে যাবে। এই দেখো 90 মিলে গেল, 90 মিলে গেল। তাহলে দেখো কিভাবে আমরা খুব সহজে যত বড় সংখ্যাই দেওয়া থাক আমরা সহজে এটা বের করতে পারবো। তোমার প্রথম কাজ হবে যে সংখ্যাটা দেওয়া থাকবে এমন একটা সংখ্যাকে বর্গ করবা যাতে ওই সংখ্যার কাছাকাছি চলে যাও, আর বাকিটা তোমার পরেরটা এভাবে চলে আসবে যোগ দিলে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। এটাও কিন্তু প্রায় পরীক্ষায় আসে, তোমাদের সৃজনশীল কোশ্চেনে আসে, নৈবিত্তিতে আসে। ঠিক আছে, খুব ভালো করে একটু খেয়াল করলে তোমরা এটা মনোযোগ দিয়ে খেয়াল করলে তোমরা এটা পারবা। আচ্ছা এরপরে আমরা শিখব 9 নম্বর টপিকস, সেটা হচ্ছে কি ম্যাজিক বর্গ। আচ্ছা দেখো ম্যাজিক বর্গ তোমাদের বইয়ে 3 4 5 5 পর্যন্ত আছে ম্যাজিক বর্গ। দেখো এখানে যে বেজোড় সংখ্যাগুলি আছে 3 এবং 5, বেজোড় সংখ্যার ম্যাজিক বর্গগুলি একই রকমের আর জোড় সংখ্যাগুলি আলাদা রকমের। তাহলে আমি এখন 3 এবং 5 এর ম্যাজিক বর্গ তোমাদের শেখাবো। 3 এর ম্যাজিক বর্গ মানে 3 এর বর্গ হচ্ছে 9, তাহলে আমার 9টা ঘর লাগবে। 4 এর বর্গ হচ্ছে 16, আমার 16টা ঘর লাগবে। 5 এর বর্গ হচ্ছে 25, আমার 25টা ঘর লাগবে। তাহলে আমি 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করি। আচ্ছা 3 ক্রমের ম্যাজিক বর্গ, তাহলে 3 এর বর্গ 9, আমার 9টা ঘর লাগবে। আচ্ছা দেখো এটার নিয়ম হচ্ছে কি, প্রথমে যে তুমি 9টা ঘর রাখলাম, ঠিক মাঝামাঝি যে ঘর থাকবে এই ঘরে আমার 1 লিখতে হবে। মাঝামাঝি মানে কি, এখানে 1 ঘর ফাঁকা, এখানে 1 ঘর ফাঁকা, মাঝে যে ঘর থাকবে মাঝ বরাবর যে ঘর থাকবে এখানে আমি 1 লিখবো, মানে 1 থেকে শুরু 1 লিখলাম। 2 কোথায় লিখবো, এটার নিয়ম হচ্ছে কি 2 লিখতে হবে পরবর্তী সংখ্যাটা সবসময় ডাইন সাইডের উপরে ঘরে লিখতে হবে। যেমন 2 লিখবো ডাইন সাইডের উপরে ঘর, যদি ডাইন সাইডের উপরে কোনো ঘর না থাকে, আমি আবার বলি পরবর্তী সংখ্যাগুলিকে ডাইন সাইডের উপরে ঘরে লিখবো। যদি ডাইন সাইডের উপরের কোনো ঘর না থাকে তাহলে বরাবর শেষ ঘরে চলে আসবে। যেমন দেখো 1 2 হবে কোথায়, ডাইন সাইডের উপরের ঘর, দেখো উপরে কোনো ঘর নাই তাহলে বরাবর শেষ ঘরে চলে আসবে। আবার দেখো ডাইন সাইডের উপরের ঘর, ডাইন সাইডের উপরে কোনো ঘর নাই তাহলে বরাবর শেষ ঘরে চলে আসবে। আবার দেখো ডাইন সাইডের উপরের ঘর, ডাইন সাইডের উপরের ঘর যদি আগেই পূর্ণ থাকে, অর্থাৎ ডাইন সাইডের উপরের ঘর যদি আগেই পূর্ণ থাকে তাহলে পূর্বের সংখ্যার নিচে বসবে এটা, এই যে 4। তারপরে ডাইন সাইডের উপরের ঘর, ডাইন সাইডের উপরের ঘর, ডাইন সাইডের উপরের ঘর খালি আছে, ডাইন সাইডের উপরে এদিকে কোনো ঘর নাই, এদিকে কোনো ঘর নাই, তাহলে পূর্বের সংখ্যার নিচে বসবে। ডাইন সাইডের উপরে ঘর, কোনো ঘর খালি নাই, তাহলে বরাবর শেষ করে আসবে। ডাইন সাইডের উপরে ঘর, উপরে কোনো ঘর নাই, বরাবর শেষ করে চলে আসবে। দেখো আমার ছকটা তৈরি হয়ে গেল। 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কত এটা আপনার নির্ণয় করতে হবে। ম্যাজিক সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্রটা মনে রাখবা। যেমন ক হোল স্কয়ার প্লাস 1 ভাগ 2। যেহেতু এটা 3 ক্রমের ম্যাজিক বর্গের জন্য ক এর মান হবে 3। 3 হোল স্কয়ার প্লাস 1 ভাগ 2, তাহলে 3 3 দিকে 9 আর একে 10 ভাগ 2, তাহলে কত হবে 3 5 3 5 15। তাহলে দেখো 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। এই যে আমি যে ছকটা তৈরি করলাম, দেখো তুমি ওপরে নিচ ডাইনে বাই অথবা কোনাকুনি যেভাবেই যোগ করো যোগফল 15 হবে। দেখো এইভাবে যোগ করো যোগফল 15 হবে, এইভাবে যোগ করো যোগফল 15 হবে, এইভাবে যোগ করো যোগফল 15 হবে, মানে তুমি যেভাবেই যোগ করো যোগফল 15 হবে। আজ এখন আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গটা দেখাবো। 3 এবং 5 মানে বেজোড় সংখ্যার ম্যাজিক বর্গগুলি একই রকমের। 5 ক্রমের ম্যাজিক বর্গ দেখাই।
সমস্যা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা 5 ক্রমের ম্যাজিক বর্গ, 5 ক্রমের ম্যাজিক বর্গ মানে তাহলে 5-এর বর্গ কত? 5-এর বর্গ হচ্ছে 25, তাহলে আমার 25টা ঘর লাগবে, তাই 25টা ঘর আঁকি। দেখো আমার 25টা ঘর হয়ে গেল। আমি বলছি 3 এবং 5 ক্রমের ম্যাজিক বর্গ একই রকমের, তাহলে আমি এক কোথায় লিখবো? এক পুরো মাঝ বরাবর এক লিখবো। দেখো এখানে 2টা ঘর, এখানে 2টা ঘর, ওই সাইডে 2টা ঘর, এই সাইডে 2টা ঘর, বাদ দিলে মাঝখানে যে ঘরটা থাকবে এখানে এক লিখবো, যে এক লিখলাম। একটাই নিয়ম, ডাইন সাইডের উপরের ঘর, পরবর্তী সংখ্যাটা লিখবো ডাইন সাইডের উপরের ঘর। যদি ডাইন সাইডের উপরে কোনো ঘর না থাকে তাহলে বরাবর শেষ ঘরে চলে আসতে হবে। ডাইন সাইডের উপরের ঘর, ডাইন সাইডের উপরে কোনো ঘর নাই, বরাবর শেষ ঘরে চলে আসি। ডাইন সাইডের উপরে ঘর, ঘর আছে, আবার ডাইন সাইডের উপরে ঘর কোনো ঘর নাই, তাহলে বরাবর শেষ ঘরে চলে আসলাম। ডাইন সাইডের উপরে ঘর খালি আছে, ডাইন সাইডের উপরে ঘর দেখো 5-এর পর ডাইন সাইডের উপরে ঘর আগেই পূর্ণ আছে, এক তো আগেই লিখে ফেলছি। ডাইন সাইডের উপরের ঘর যদি আগেই পূর্ণ থাকে তাহলে পূর্বের সংখ্যার নিচে বসবে, এই 6। ডাইন সাইডের উপরের ঘর, ডাইন সাইডের উপরের ঘর, ডাইন সাইডের উপরে কোনো ঘর নাই, তাহলে বরাবর শেষ ঘরে চলে আসতে হবে, 9। দেখো ডাইন সাইডের উপরে ঘর কোনো ঘর নাই, বরাবর শেষ ঘরে চলে আসতে হবে। ডাইন সাইডের উপরে ঘর আগেই পূর্ণ, 10-এর ডাইন সাইডের উপরে ঘর আগেই পূর্ণ, তাহলে পূর্বের সংখ্যার নিচে বসবে। ডাইন সাইডের উপরে ঘর ফাঁকা আছে, ডাইন সাইডের উপরে ঘর ফাঁকা, ডাইন সাইডের উপরে ঘর ফাঁকা, ডাইন সাইডের উপরে ঘর ফাঁকা। এখন দেখো ডাইন সাইডের উপরে ঘর, এই সাইডে কোনো ঘর নাই, এই সাইডে কোনো ঘর নাই, তাহলে পূর্বের সংখ্যার নিচে বসবে, 16। ডাইন সাইডের উপরে ঘর, এখানে কোনো ঘর নাই, তাহলে বরাবর শেষ ঘরে চলে আসবে। ডাইন সাইডের উপরে ঘর, এখানে কোনো ঘর নাই, তাহলে বরাবর শেষ ঘরে চলে আসবে। ডাইন সাইডের উপরে ঘর, ডাইন সাইডের উপরে ঘর, ডাইন সাইডের উপরে ঘর আগেই পূর্ণ, তাহলে পূর্বের সংখ্যার নিচে বসবে। ডাইন সাইডের উপরে ঘর ফাঁকা আছে, ডাইন সাইডের উপরে ঘর, এখানে কোনো ঘর নাই, তাহলে বরাবর শেষ ঘরে চলে আসবে। ডাইন সাইডের উপরে ঘর, ডাইন সাইডের উপরে ঘর কোনো ফাঁকা নাই, তাহলে বরাবর শেষ ঘরে চলে আসবে। দেখো আমার ছক তৈরি করা হয়ে গেল। এখন 5 ক্রমের ম্যাজিক সংখ্যা কত এটা আমরা সূত্রের মাধ্যমে বের করি। অতএব ক হোল স্কয়ার প্লাস 1 ভাগ 2, এটা যেহেতু 5 ক্রমের ম্যাজিক বর্গ এই জন্য ক এর মান হবে 5। 5 হোল স্কয়ার প্লাস 1 ভাগ 2, 5 5 25 আর 1 26 একবারে লিখে দিলাম, ভাগ 2, তাহলে হবে 13, 5 13 65। তাহলে দেখো 5 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 65। এই যে আমি যে ছকটা তৈরি করলাম, তুমি যেভাবে যোগ করো, উপরের নিচ পাশাপাশি কোনাকুনি যেভাবে যোগ করো, যোগফল 65 হবে। তুমি যদি এইভাবে যোগ করো, যোগফল 65 হবে। তুমি যদি এইভাবে যোগ করো, যোগফল 65 হবে। তুমি যদি এইভাবে যোগ করো, যোগফল 65 হবে। এটা হচ্ছে ম্যাজিক বর্গ। এটা দেখো 3 এবং 5 একই নিয়মের। এখন আমরা 4টা শিখবো। 4 ক্রমের ম্যাজিক বর্গটা হচ্ছে ব্যতিক্রম। এই ক্রমের আমি দেখাইতেছি। 4 ক্রমের ম্যাজিক বর্গ এটা হচ্ছে ব্যতিক্রম। 3 এবং 5 ওটার মতো না। যেহেতু 4-এর বর্গ হচ্ছে 16, তাহলে আমার 16টা ঘর লাগবে। আচ্ছা দেখো এখানে 16টা ঘর আঁকার পরে সংখ্যাগুলি লিখে দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আচ্ছা দেখো 1 থেকে 16 সংখ্যাগুলি আমি লিখলাম। এখন এটা আরেকটা ঘর তৈরি করতে হবে। এই যে তীর চিহ্ন দিয়ে নিচে আরেকটা ঘর তৈরি করি। আচ্ছা
দেখো 4 ক্রমের ম্যাজিক বর্গের নিয়ম হচ্ছে কি, যে আমি একটা ছকের ভিতরে যে সংখ্যাগুলি লিখলাম, এখানে কর্ণ বরাবর সংখ্যাগুলিকে প্রথমে বাদ দিতে হবে। কর্ণ বরাবর মানে কি, যে চতুর্ভুজে কর্ণ বরাবর মানে কোণাকুণি যেটা থাকে, এই যে এক কোণাকুণি, এই যে আরেক কোণাকুণি, এই যে আমি যে এখন এই যে ক্রস চিহ্ন দিলাম, এগুলো হচ্ছে কর্ণ বরাবর সংখ্যা। তাহলে দেখো আমি পরবর্তী ছকে কি করব, এই কর্ণ বরাবর সংখ্যাগুলিকে বাদ দিব। কর্ণ বরাবর সংখ্যাগুলিকে বাদ দিলে কি থাকবে, 2 3, 2 3, তারপরে আছে 5 9, 5 9, তারপরে আছে 14 15, 14 15, তারপরে আছে 8 12। দেখো কর্ণ বরাবর সংখ্যাগুলিকে বাদ দিলাম। তাহলে কর্ণ বরাবর সংখ্যাগুলিকে বাদ দিলে যে সংখ্যাগুলি থাকবে ওই সংখ্যাগুলি লিখে দিব। এরপরে কি করব, দেখো এরপরে যে কর্ণ বরাবর যে সংখ্যাগুলি আছে এগুলিকে উল্টা করে লিখবো। উল্টা মানে কি, দেখো প্রথমে লিখবো 16 যাবে একের জায়গায়, 1 আসবে 16 এর জায়গায়, মানে উল্টা করে লিখতে হবে। যেমন আমি লিখি 16, তারপরে আছে 11, তারপরে আছে 6, তারপরে আছে 1। দেখো কর্ণ বরাবর সংখ্যাগুলিকে উল্টা করে লিখে দিচ্ছি। এটাকে উল্টা করে লিখে দেই, এখানে দেই 13, তারপরে আছে 10, তারপরে আছে 7, তারপরে আছে 4। দেখো আমার হয়ে গেছে। আমি আবার বলি, প্রথমে 1 থেকে 16 সংখ্যাগুলিকে লিখবা, লেখার পরে কর্ণ বরাবর যে সংখ্যাগুলি থাকবে ওগুলিকে বাদ দিতে হবে। বাদ দিয়ে যে সংখ্যাগুলি থাকবে ওগুলি লিখবো, লিখে কর্ণ বরাবর সংখ্যাগুলিকে উল্টা করে লিখে দিব। যেমন দেখো 1 6 11 16, তাহলে এটা উল্টা হচ্ছে 16 11 6 1। এই দেখো 16 11 6 1, মানে উল্টা করে লিখে দিতে হবে কর্ণ বরাবর সংখ্যাগুলিকে। তাহলে দেখো 4 ক্রমের ম্যাজিক সংখ্যাটা আমি বের করি। যেহেতু এটা 4 এর ম্যাজিক বর্গ, তাহলে কয়ের মান হবে 4। চার চারা 16 আর একে 17, আর 2, তাহলে কত হয় 2 21 17 24। দেখো 4 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 34। 4 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 34। দেখো তুমি এখানে ঠিক আগেরটার মতো পাশাপাশি উপরে নিয়ে যে বা কোনাকুনি যোগ করলে যোগফল 34 হবে। তুমি যদি এই জায়গায় যোগ করো 34 হবে, এইভাবে যোগ করো 34 হবে, কোনাকুনি যোগ করো 34 হবে, যেভাবেই যোগ করো যোগফল 34 হবে। তাহলে আমরা 3 ক্রমের, 4 ক্রমে এবং 5 ক্রমের ম্যাজিক বর্গ শিখে গেলাম। আর ম্যাজিক সংখ্যাটা নির্ণয় করার জন্য এই সূত্রটা মনে রাখবা। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রের মাধ্যমে তুমি ম্যাজিক সংখ্যাটা নির্ণয় করতে পারবা। তাহলে দেখো এই অধ্যায়ের মোটামুটি সবগুলি টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন প্যাটার্ন কি, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, জ্যামিতিক প্যাটার্ন, মৌলিক সংখ্যা, ইরাটোস্টেনিক সার্কিটের মাধ্যমে মৌলিক সংখ্যা নির্ণয়, ফিবোনাচি সংখ্যা, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়, খুব ইম্পর্টেন্ট একটা টপিক 7 নাম্বারটা। সংখ্যাকে 2টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ, এবং 9 নম্বরে ছিল ম্যাজিক বর্গ। তাতে এই 9টা টপিক যদি তুমি কমপ্লিট করতে পারো, ইনশাল্লাহ তুমি অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারো। আচ্ছা, তোমাদের আমি একটা বাড়ির কাজ দিয়ে দেই। মুখে বলো, মুখে বলো।
আচ্ছা দেখো, আমি বাড়ির কাজ দিলাম, একটা সৃজনশীল, এটা বাসায় প্র্যাকটিস করলাম। তাহলে এখানে সংখ্যাগুলি লেখা হয়েছে 3, 5, 7, 9 ডট ডট, মানে পরবর্তী সংখ্যা চলতেছে। 50 ও 65-কে দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করবা। এটা হচ্ছে টপিক্সের 8 নাম্বার টপিক্সটা, ক নাম্বার। তারপরে খ, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো, এটা হচ্ছে 2 নাম্বার টপিক্সের অঙ্ক। হ্যাঁ, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করবা। আর ঘ নাম্বার হচ্ছে প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয়, এটা হচ্ছে টপিক্সের 7 নাম্বার। হ্যাঁ, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। আচ্ছা দেখো, এই বাড়ির কাজ তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা। আর যারা নাকি পরীক্ষা দিবা, জেএসসি পরীক্ষা, তোমরা অবশ্যই বাসায় সময় নষ্ট না করে অবশ্যই পড়াশোনার মধ্যে থাকবা, অঙ্কগুলি অবশ্যই প্র্যাকটিস করবা। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং অবশ্যই বাসায় থাকবা। হয়তো নেক্সট দিন অন্য কোনো অধ্যায়, অন্য কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।